প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার এই ভিডিও ক্লাস। আমি আমার লাস্ট ভিডিও ক্লাসে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরমাণু নিউক্লিয়াস যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের তেজস্ক্রিয়তা ধর্মটা আমি পড়িয়েছি। আজকে তার পরের অংশটুকু, অর্থাৎ আমরা যে চারটে অংশ আজকে পড়ব সেটা হচ্ছে ভর ত্রুটি, বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন। এই চারটে অংশ আজকে আমরা একটু পড়ে নেব। দেখো ভর ত্রুটি জিনিসটা কি। আমরা যদি ধরে নিই যে একটা পরমাণু, সেটা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা এ, তাহলে তার মানেটা দাঁড়াচ্ছে যে যদি ভর সংখ্যা এ হয় আর পরমাণু ক্রমাঙ্ক জেড হয়, এর মানে হচ্ছে তোমরা ছোটবেলায় পড়েছো যে পরমাণু ক্রমাঙ্ক আর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ তার মধ্যে জেডটি প্রোটন আছে। আর নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিতে হয়, অর্থাৎ এ মাইনাস জেড সংখ্যক তার মধ্যে নিউট্রন আছে। তখন এই প্রোটন আর নিউট্রন নিয়ে পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়। আমাদের সাধারণ বুদ্ধি যেটা বলে যে নিউক্লিয়াসের যে ভর হবে সেইটা প্রোটনের ভর এবং নিউট্রনের ভরে, যতগুলি প্রোটন আছে তাদের প্রত্যেকটির ভর এবং যতগুলি নিউট্রন আছে তাদের প্রত্যেকটির ভরের যোগফলের সমান হতে হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। কি হয়? দেখা যায় যে ভরটা মানে নিউক্লিয়াসের যে ভর সেইটা প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমষ্টির থেকে কিছুটা কমে যায়। এই যে কমে যাওয়া ভর, সেই ভরটাকে আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, বা এটাকে ভর বিচ্যুতিও বলা যেতে পারে। তা এখন আমরা একটু গাণিতিকভাবে ভর ত্রুটিটা কি ও কত হবে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে আমি ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড নেওয়ার ফলে প্রোটন সংখ্যা হয়ে গেল জেডটি আর নিউট্রন সংখ্যা হয়ে গেল এ মাইনাস জেডটি। এবার আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি প্রোটনের ভর এমপি। দেখে নাও, প্রতিটি প্রোটনের ভর এমপি আর প্রতিটি নিউট্রনের ভর এম এন, সাফিক্সে পি সাফিক্সে এন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে অতএব প্রোটনের মোট ভর কত হচ্ছে? প্রোটনের মোট ভর সেটা দাঁড়িয়ে যাচ্ছে, যেহেতু জেড সংখ্যক প্রোটন ছিল আর প্রতিটি প্রোটনের ভর এমপি, তাহলে জেড এর সাথে এমপি গুণ করলে তাহলে প্রোটনের মোট ভর পেয়ে যাবো, অর্থাৎ জেড ইন্টু এমপি, এইটা হয়ে গেল প্রোটনের মোট ভর। ঠিক একই রকম ভাবে নিউট্রনের মোট ভর কত হবে? নিউট্রনের মোট ভর সেটা কি দাঁড়াচ্ছে? এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন আছে, প্রতি নিউট্রনের ভর হচ্ছে এম এন। তাহলে মোট সংখ্যাকে এ মাইনাস জেড প্রতিটি নিউট্রনের ভরের সাথে গুণ করলাম, তাহলে নিউট্রনের মোট ভর পেয়ে গেলাম। তাহলে প্রোটন ও নিউট্রনের একত্রিত ভর সেটা কত হবে? অতএব প্রোটন ও নিউট্রনের মিলিত ভর সেটা কত দাঁড়াচ্ছে? ইকুয়ালস টু প্রোটনের ভর জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন। একটু খেয়াল করে দেখো, আমি এখানে ছবিতে দেখিয়েছি নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস দেখাচ্ছি। নিউক্লিয়াসটা বাইরে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা আমার ইম্পর্টেন্ট নয় বলে আমি অতটা কিছু দেখাইনি। নিউক্লিয়াসের মধ্যে দেখো জেড সংখ্যক প্রোটন আছে এবং প্রতিটি প্রোটনের ভর এমপি হওয়ার ফলে জেড ইন্টু এমপি হচ্ছে প্রোটনের ভর। ঠিক একই রকমভাবে এ মাইনাস জেড ইন্টু এম এন হচ্ছে নিউট্রনের ভর। এই দুটোকে যোগ করলে হিসেব অনুযায়ী সেটা নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবে আমি যদি ধরে নিই যে নিউক্লিয়াসের ভর এম, ক্যাপিটাল এম, দেখা যায় এই দুটো যোগফলের থেকে এম এর মানটা কিছুটা, খুবই অল্প পরিমাণ কম হয়। এই কমে যাওয়া ভরটাই হচ্ছে ভর ত্রুটি। অর্থাৎ আমি পরবর্তী আমার যে হিসেবটা সেখানে যদি ধরে নিই, যে প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয়াসের ভর এম, তবে ভর ত্রুটি, আবার বলছি আমাদের সাধারণ বুদ্ধি আমাদের এটাই বলে যে এই প্রোটন ও নিউট্রনের মিলিত ভর এবং নিউক্লিয়াসের ভর সমান হওয়ার কথা, কিন্তু সেটা সমান হয় না বলেই এই ভর ত্রুটি নামক টার্মটি এখানে এসেছে। সেটা কি? সেটাকে আমরা ভর ত্রুটিটাকে ডেল্টা এম দ্বারা ডিনোট করি। ডেল্টা এম, এই চিহ্নটা যে ডেল্টা চিহ্ন, ডেল্টা ছোট হাতের এম ইকুয়াল টু কি না
প্রোটন ও নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের ভরকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট যা ভর তার থেকে গঠিত নিউক্লিয়াসের ভরকে বিয়োগফলকে আমরা বলছি ভর ত্রুটি। তার মানে z মাইনাস mp প্লাস a মাইনাস z ইন্টু mn, এইটা হলো তোমার প্রোটন ও নিউট্রনের মিলিত ভর, তার থেকে এদের দ্বারা গঠিত নিউক্লিয়াসের ভরকে বাদ দিলাম, দেওয়ার ফলে যে কোয়ান্টিটিটা তৈরি হলো সেটাকে আমরা বলছি ভর ত্রুটি। বোঝা গেছে? তাহলে ভর ত্রুটি কি? এখন এই ভর ত্রুটি শক্তি সংরক্ষণ নিয়ম অনুযায়ী, ভর ও শক্তি সংরক্ষণ নিয়ম আমরা ক্লাস 9-এ একটু বলেছি, ভর ও শক্তি সংরক্ষণ নিয়ম। সেইখানে আমরা একটা জিনিস বলেছিলাম যে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। মানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে ভরটা যাবে কোথায়, তাহলে তো ভরের নিত্যতা সূত্র তো লঙ্ঘিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ভরের নিত্যতা সূত্র দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা দেব না, দেব কি দিয়ে? ভর ও শক্তির নিত্যতা সূত্র, সেইটা দিয়ে। সেখানে আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আছে E = mc², যেইখান থেকে বন্ধন শক্তি সৃষ্টি হয়। বন্ধন শক্তি কি না, আমরা জানি যে যদি m পরিমাণ ভর E শক্তিতে রূপান্তরিত হয়, তবে আমরা জানি আইনস্টাইনের সূত্র অনুসারে, আমরা বলতে পারি E = m × c², যেখানে c হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। ভেবে দেখো m পরিমাণ শক্তি, সে কত, মানে c² মানে 3 × 10⁸, তার আবার স্কোয়ার করতে হবে, করলে কত বড় একটা শক্তি তৈরি হয়। এই সূত্র দিয়েই আমরা এই ডেলেন পরিমাণ যে ভর ত্রুটি তৈরি হলো সেইটাকে একটা শক্তিতে রূপান্তরিত করা হয়, মানে পরিবর্তিত হয়। সেটা কি? তাহলে বন্ধন, সেইটাই হচ্ছে বন্ধন শক্তি। কি সেটা? না, নিউট্রন ও প্রোটনের যে মিলিত ভর তার থেকে নিউক্লিয়াসের ভর যতটা কমে গেল, সেই পরিমাণ ভর তার সাথে c² গুণ করলে যে শক্তিটা তৈরি হলো সেটাকে আমরা বন্ধন শক্তি বলছি। কি? এই শক্তির দ্বারাই প্রোটন ও নিউট্রন তাদের মধ্যে তীব্র আকর্ষণ বল দ্বারা পরস্পর আবদ্ধ থাকতে পারে। আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসটা ভীষণ সুস্থিত জায়গা, যেখানে পরমাণু নিউক্লিয়াসকে সহজে ভাঙা যায় না। কেন ভাঙা যায় না? তার কারণ হচ্ছে এই বন্ধন শক্তি। এই বন্ধন শক্তিটা আসে কোথা থেকে? বন্ধন শক্তিটা আসে ভর ত্রুটি থেকে। অর্থাৎ আমরা লিখতে পারি বন্ধন শক্তি, সেটাকে যদি ডেল্টা ই বা কোনো বইতে ই দিয়েও লেখা যেতে পারে, ডেল্টা ই দিয়ে ডিনোট করি, ডেল্টা ই = ভর ত্রুটি ∆m × c², এই সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু দিস ল, এই সূত্র অনুসারে আমরা বলতে পারি এইটা হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ভর ত্রুটি তৈরি হয়, সেই ভর ত্রুটিটাই হচ্ছে বন্ধন শক্তি উৎপন্ন হওয়ার কারণ। এবং এই বন্ধন শক্তি দ্বারাই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন তারা তীব্র আকর্ষণ বল দ্বারা পরস্পরের মধ্যে আবদ্ধ থাকতে পারে, বা আমরা ঘুরিয়ে বলতে পারি এর জন্যই নিউক্লিয়াসকে সহজে ভাঙা যায় না। ওকে, এখন এর ডেফিনেশনটা কি হবে? সংজ্ঞাটা দুরকম ভাবে দেওয়া যায়, যে নাকি যে এইটা দিয়ে যেমন সরাসরি বলে দিতে পারে যে ভর ত্রুটি E = mc² সূত্র অনুসারে এই ভর ত্রুটি যে শক্তি তৈরি করে, সেই শক্তির দ্বারা পরমাণু নিউক্লিয়াসগুলো পরমাণুর মধ্যে অবস্থিত, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রন পরস্পরের মধ্যে তীব্র আকর্ষণ বল দ্বারা পরস্পর আবদ্ধ থাকে। এই শক্তিকে আমরা বন্ধন শক্তি বলি। এইটা একটা সংজ্ঞা। আবার আমরা ঘুরিয়ে একটা সংজ্ঞা লিখতে পারি যে দেখো, এত পরিমাণ শক্তি যেহেতু নিউট্রন ও প্রোটন পরস্পরের মধ্যে আকর্ষণ বল, মানে এই পরিমাণ শক্তি দ্বারা তৈরি করছে, তার মানে আমি যদি নিউট্রন ও প্রোটনকে ভাঙতে চাই, মানে নিউট্রন ও প্রোটনের মধ্যে যদি বন্ধনটাকে ভাঙতে চাই, তাহলে এত পরিমাণ শক্তি বাইরে থেকে দিতে হবে। সেই কনসেপ্ট দিয়ে একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে। সেখানে কি বলা হয় যে পরমাণুর মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে বিভাজিত করতে বা ভাঙতে ন্যূনতম যে পরিমাণ শক্তি দিতে হবে, অর্থাৎ এই যে শক্তিটা, এই শক্তি দিলেই পরমাণুর প্রোটন ও নিউট্রনকে ভাঙা যেতে পারে, সেই শক্তিটাকেই আমরা বলছি বন্ধন শক্তি। মনে রাখতে হবে এই শক্তির পরিমাণটা কিন্তু হিউজ, কারণ এখানে c² টার্মটা এখানে রয়েছে।
ওকে, এইখান থেকে তোমরা এই ব্যাখ্যা দিতে পারো যে পরমাণু নিউক্লিয়াসটা কেন সুস্থিত হয়, বন্ধন শক্তি, এত পরিমাণ শক্তি ভর ত্রুটি থেকে তৈরি হচ্ছে সেই কারণে। ঠিক আছে, তাহলে আমরা ভর ত্রুটি বললাম, বন্ধন শক্তি বললাম, এদের মধ্যে সম্পর্ক পড়লাম। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়া। দেখো নিউক্লিয় বিক্রিয়া কি, যে আমরা নর্মালি রাসায়নিক বিক্রিয়া পড়ে অভ্যস্ত, যেখানে বাইরের কক্ষে ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুর ইলেকট্রন বাইরের কক্ষে যেগুলো থাকে তারাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন নিউক্লিয় বিক্রিয়াটা কি, একটা সম্পূর্ণ অন্য একটা বিক্রিয়া, অন্য রকমের একটা বিক্রিয়া, যেখানে নিউক্লিয়াসগুলো হয় বিভাজিত হয়ে নতুন নিউক্লিয়াস তৈরি করে, অথবা কতগুলো নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে। যেহেতু নিউক্লিয়াসগুলো সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই জন্য এটাকে বলা হয় নিউক্লিয় বিক্রিয়া। এটা মূলত দুটো ভাগে ভাগ করা হয়, নিউক্লিয় বিক্রিয়া। দুটো ভাগে ভাগ করতে পারি আমরা এটাকে, এক হচ্ছে নিউক্লিয় বিভাজন, আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। ফিউশন, ফিশন, হ্যাঁ, এটা হচ্ছে এটাকে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। এখানে কি হয়, নাম থেকে বুঝতে পারছি, একটা ভারী নিউক্লিয়াস সেটা বিভাজিত হয়ে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে এরকম বিক্রিয়ার লাভটা কি? প্রচুর লাভ আছে। লাভ হচ্ছে এটাই যে যখন একটা ভারী নিউক্লিয়াসকে আমরা ভেঙে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস তৈরি করব, তখন দেখা যায় যে যে নতুন নিউক্লিয়াসগুলো তৈরি হচ্ছে আর যে নিউক্লিয়াসটা ছিল তাদের ভর সমান হওয়ার কথা, কিন্তু সমান হয় না, কিছুটা ভরের পার্থক্য থাকে, যেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ নিউক্লিয় বিভাজন থেকে আমরা প্রচুর শক্তি পেতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো তুমি একটা ইউরেনিয়াম 23592 এই আইসোটোপটা নিলে, ভারী নিউক্লিয়াস, তাকে তুমি একটা তাপীয় নিউট্রন, আচ্ছা এটা তাপীয় নিউট্রনটা কি? তাপীয় নিউট্রন হচ্ছে একটা মন্থর, মানে কি বলবো, মন্থর বা ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে তাকে আঘাত করলে কি হবে, তখন ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা, আমি যদি এরকম ছবি দিয়ে বোঝাই, এই যে ইউরেনিয়ামটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কি কি হবে? ক্রিপ্টন তৈরি হবে, আর বি আর নয়, BA, যার ভর সংখ্যা হয় 141 এবং অ্যাটমিক নাম্বার হয় 56। ক্রিপ্টন ভর সংখ্যা মানে মাস নাম্বার হচ্ছে 92, আর একটু এই জায়গাটা ভুল হয়েছে, সরি, এটা নিউট্রন, নিউট্রনের ভর সংখ্যা 1, পরমাণু ক্রমাঙ্ক 0, মানে এর কোনো হচ্ছে তোমার কোনো চার্জ নাম্বার নেই, নিউট্রন নিস্তরিত। তাহলে ক্রিপ্টন হলো, ক্রিপ্টনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 36, তার সঙ্গে 3টে নিউট্রন কণা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে প্রচুর শক্তি। একটুখানি দেখে নাও বিক্রিয়াটা, 4টে জিনিস এখান থেকে আমরা 4টে উপাদান পাচ্ছি। কি কি? দেখো এটা বিক্রিয়াটা সঠিক কিনা সেটাও তোমরা ঠিক করে নিতে পারো। দেখো 141 + 92 ইকুয়াল টু হচ্ছে 233, তার সঙ্গে 3টে নিউট্রনের মোট 3টে ভর সংখ্যা, 233 + 3 236। দেখো এখানেও 235 + 1 236 হয়ে গেল। আচ্ছা 92 + 0 = 92, এখানে 56 + 36 92, এখানটা 0 আছে 92, মানে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার কিন্তু মিলে যেতে হবে বিক্রিয়ার আগে এবং পরে, এবং তার সঙ্গে এই শক্তিটা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? দেখো বিক্রিয়ার আগে এর আর এর যে মিলিত ভর, বিক্রিয়ার পরে এর এবং এর মিলিত ভরটা সমান হয় না, কিছুটা কম হয়, তার ফলে সেই শক্তিটাই, সেই ভরটাই এই শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে তোমার ছিল ইউরেনিয়াম, সেখান থেকে তৈরি হলো BA KR, তার সঙ্গে কিছু নিউট্রন কণা তৈরি হলো। এই বিক্রিয়াটিকে আমরা বলছি, তার সঙ্গে প্রচুর শক্তি প্লাস, এইটাকে আমরা বলছি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আর এর এক্সাম্পল রয়েছে, আর তোমরা জানো বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের একটা বড় উৎস হচ্ছে, আমরা তো জানি যে আচ্ছা বড় উৎস হচ্ছে নিউক্লিয় বিভাজন। কেন এটাকে ব্যবহার করা হয়? এর কারণ একটাই, যে আমরা জানি যে আমাদের দেশে সাধারণত বিদ্যুতের মূল উৎসই হচ্ছে তাপবিদ্যুৎ, এবং তাপবিদ্যুৎ তৈরি করতে গেলে প্রচুর কয়লা লাগে।
সেই যে জীবাশ্ম জ্বালানি তার একটা লিমিটেশনস রয়েছে, সেগুলোকে আমরা প্রচুর ব্যবহার করলে প্রথমত পরিবেশ দূষণ হয়, দ্বিতীয়ত এর পরিমাণটা কমে আসতে থাকে। সেইখান থেকে আমাদের নিউক্লিয় বিভাজনের মাধ্যমে যে শক্তিটা আমরা পাই, সেই শক্তি দিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরি করা যেতে পারে। অর্থাৎ আমরা জানি নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেখানে, পারমাণবিক চুল্লি যেখানে আছে, সেইখানে এই নিউক্লিয় বিভাজনটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা যেতে পারে। আর কোথায় হয় এটা? অ্যাটমিক বোমা, তোমরা অ্যাটম বোমার নাম শুনেছো প্রচুর, সেই অ্যাটম বোমাতেও কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা কাজে লাগে। আচ্ছা, এবার নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঠিক উল্টো। এখানে যেমন একটা ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, তার ফলে শক্তি তৈরি হয়েছে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসগুলো একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে, এবং এখানেও সেই ভরের একটা পার্থক্য থেকে যায়, সেই ভরটা আবার কিছুটা শক্তি তৈরি করে, সেই শক্তিটাকে কাজে লাগানো যেতে পারে। এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। যেমন এক্সাম্পল দিয়ে বোঝায় যে কতগুলো ধরো সাধারণ হাইড্রোজেন H11, এরকম 4টে H11 পরমাণু যদি আমরা নিই, তারা যদি একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই বিক্রিয়াটা সংগঠিত করতে গেলে প্রচুর শক্তি প্রয়োজন হয়। সেই প্রচুর শক্তির সাহায্যে 4টে সাধারণ হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত এর থেকে 4 গুণ ভারী হিলিয়াম পরমাণু তৈরি করতে পারে। তার সঙ্গে দুটি পজিট্রন কণা, পজিট্রন কণাটা কিরকম হয়? এরকম ই দিয়ে ডিনোট করা হয়, ভর সংখ্যা 0, পরমাণু ক্রমাঙ্ক 2, প্লাস প্রচুর শক্তি তৈরি হয়। দেখো এখানেও মিলিয়ে দেখো, 4টে ভর সংখ্যা ছিল, ভর সংখ্যা 4ই আছে। 4টে পরমাণু ক্রমাঙ্ক মানে 4টে অ্যাটমিক নাম্বার 4 ছিল মোট, এখন 2 আর 2 এ অ্যাটমিক নাম্বার 4ই আছে। তাহলে এইখানেও বিক্রিয়ায় কিন্তু ভর সংখ্যার এবং পরমাণু ক্রমাঙ্ক আগে পরে একই আছে। এখানেও সেই একই, আগে মোট যা ভর ছিল, পরের ভর কিছুটা কমে যাওয়ার পরে সেই ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়েছে। এইটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো কি করে বা বলবো কি করে? যে নিউক্লিয় বিক্রিয়ায় কতগুলি হালকা পরমাণু নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং তার সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে, তাকে আমরা বলছি নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় বিভাজন কাকে বলা হবে? যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয়ে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং তার সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে, তাকে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলি। এই হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এর এক্সাম্পল আছে, আমরা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমরা জানি সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। সূর্যে প্রচুর হাইড্রোজেন আছে এবং সেই হাইড্রোজেন অনবরত নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু শক্তিটা তৈরি করছে। তার মানে সূর্যে বা যে কোনো নক্ষত্রে যে প্রচুর শক্তি থাকে, সেই শক্তির উৎস কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এছাড়াও এর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোজেন বোমা। জানো, যদিও জানি না এটা ভালো ব্যবহার নয়, নো ডাউট এটা ভালো ব্যবহার নয়, তাও হাইড্রোজেন বোমা যেটা আমরা জানি যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেই হাইড্রোজেন বোমাতেও কিন্তু এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাজে লাগানো হয়। ওকে, এইটুকু পড়লে তোমাদের নিউক্লিয় পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা শেষ হয়। তাহলে আমাদের পড়ানোটা আজকে এখানেই স্টপ হবে। তোমরা টেক্সট বুকের সাহায্য নিয়ে আরও কতগুলো এক্সাম্পল, কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঘরে থাকো, ঘরে থেকে পড়াশোনাগুলো রেডি করো। ওকে, বাই।